স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অন ভিউজের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার ডক্টর রাকিব আল হাসান, আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করবো, তবে তার আগে দিনের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো জেনে আসবো। বার্তাকক্ষে আছেন নিউজ এডিটর বেনজির আহমেদ। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ খবরগুলো। তাইমুর, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। তাইমুর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পানি বণ্টন নিয়ে ভারত অপ্রতিসুলভ আচরণ করছে। তিনি আরও বলেছেন তিস্তার পানি বা বাংলাদেশের মানুষের অধিকার, কারো করুণা নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন নির্বাচন নিয়ে সরকারকে তাদের বক্তব্য স্পষ্ট করতে হবে। তিনি বলেছেন নির্বাচনের কথা বললেই সরকারের উপদেষ্টা এ নিয়ে বিরক্তি বোধ করেন। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার গন্ধ পাওয়া যাচ্ছে। তিনি বলেছেন কেউ যদি রাজনীতিতে বা ক্ষমতায় আসতে চায় তাহলে নতুন দল করে বা রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাইমুর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরের মধ্যে এই সংঘর্ষ হয় বলে আমাদের খুলনা প্রতিনিধি জানিয়েছেন। এ পর্যন্ত প্রাপ্ত খবরে অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানা গেছে এবং ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তবে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধ সহ 5 দফা দাবিতে আজ থেকে সমস্ত ক্লাস পরীক্ষা বর্জনের বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। তবে খুলনা ঘটনায় ঢাকায় পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতৃবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারা বিক্ষোভ করেছেন। এক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে তারা দাবি করেছেন খুলনার ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত, তারা জড়িত না। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনায় ছাত্র দল জড়িত। তাইমুর, এই ছিল আমার কাছে দিনের গুরুত্বপূর্ণ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের নিউজ এডিটর বেনজির আহমেদ। স্টুডিও আলোচনা শুরু করব জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুতে ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, মুখোমুখি অবস্থান। প্রশ্নটা এভাবে রাখতে চাই যে ছাত্র জনতার হাত দিয়ে 5 আগস্ট গণ অভ্যুত্থান 6 মাসের মাথায় এসে অন্যতম এই যে সহায়ক শক্তি বলি, যাদের হাত ধরে এই অভ্যুত্থান, সেই সহায়ক শক্তিগুলো যখন মুখোমুখি অবস্থানে দাঁড়ায়, এর দায় কার? সামনের দিনের জন্য বা কি বার্তা দিচ্ছে? এর দায় আসলে আমাদের সকলেরই। মানে আমরা যারা বিদ্যমান সংস্কৃতির ভিতরে রাজনীতি করছি বা অংশীজন যারাই আছি, তারা এই বলয়টাকে ভেঙে আমরা যে একটা নতুন রাজনীতির জায়গা উন্মোচন করব বা নতুন একটা সংস্কৃতি আমরা উন্মোচন করব, সে জায়গাটা তো আমরা না করে বরঞ্চ নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি, মারামারি, এটা আসলে খুবই দুঃখজনক। আর আমি মোটা দাগে বিএনপিকে নিয়ে বলতে চাই যে তাদের মতো একটি সবথেকে এখন বড় দল বিএনপি, এবং তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করার কথা বা আমরা যেটা আশা করছি সাধারণ নাগরিক হিসেবে, সেই জায়গাটা আমরা আসলে দেখতে পাচ্ছি না। আমরা দেখছি যে বিগত সময়ে 17 বছরের যেই রাজনীতিক একটা ধারা ছিল, সেই জায়গাটাই আবার ঘুরে ফিরে আমার মনে হচ্ছে ফিরে আসছে। আপনি দেখবেন কুয়েটে কিন্তু ছাত্র রাজনীতির বিপক্ষে সে ক্যাম্পাসের ছাত্ররা, সেখানে তো নতুন করে মানে লিফলেট বিতরণ করার দরকার নেই ছাত্র দলে যুক্ত হবেন কিনা, সে জায়গায় কিন্তু তারা আসলে ওইখানে একটা প্রোটেস্ট করেছে। এবং যখন, কারণ ছাত্র দলের কিন্তু ওইরকম কর্মী সংখ্যাও নেই, তো সেই জায়গায় যখন প্রোটেস্ট করেছে তখন তারা বাইরে থেকে যুব দলের লোকজন এসে ক্যাম্পাসের মধ্যে তারা এরকম মারামারি। কিন্তু ছাত্র দল তো অভিযোগ করছে তৃতীয় পক্ষ জড়িত। না, এখানে কোনো তৃতীয় পক্ষ জড়িত না। আপনি দেখবেন বুয়েটের ক্যাম্পাস বলেন, কুয়েটের ক্যাম্পাস বলেন, এই জায়গাতে কোনো সময় আসলে ছাত্ররা চায়নি, বিগত সময়ের যে কালচার ছিল সেই জায়গা থেকে তারা চায়নি যে তাদের ক্যাম্পাসে কোনো রকম ছাত্র রাজনীতি হোক। এখানে আমার মতে কোনো তৃতীয় পক্ষ জড়িত না, তারা কোনো রাজনীতি যাচ্ছে না। কিন্তু যদি আমরা সবসময় যেটাকে বলি যে ক্ষমতার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যদি না হয়, অস্ত্রের ছাত্র রাজনীতি যদি না হয়, তাহলে ছাত্র রাজনীতি, যদি ছাত্রের কল্যাণে ছাত্র রাজনীতি হয়, তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, আমরা তো সেই বার্তা তো বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে তো আমরা সেই বার্তা দিচ্ছি। সেই রকম কল্যাণময় রাজনীতির জায়গা উন্মোচন হলে তো আমরা সেটাকে ওয়েলকাম করি অবশ্যই। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি, মানে আপনারা যখন ক্যাম্পাসে মারামারি দেখলাম, তাদের যেভাবে তারা ঢুকেছে এবং তারা পরবর্তীতে যাদেরকে ব্যবহার করে তাদের ক্যাম্পাসে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, সেটা তো ওই বার্তা দিচ্ছে না, সেই পুরনো বার্তা নিয়ে তারা আসছে। তারা যদি আসলে নতুন বার্তা দিত, আমার তো মনে হয় যে সবাই এটা ওয়েলকাম করার কথা। মানে আমরা তো চাচ্ছি একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতিও সব ক্যাম্পাসে গড়ে উঠুক। সেই জায়গাতে তারা যদি পরিবেশে সেই আস্থাটা ছাত্রদের মধ্যে না দিতে পারে, তাহলে তারা কেন সেটা মানে গ্রহণ করবে? কিন্তু এই যে ছাত্রলীগের মতো হামলা করলে পরিণতি ছাত্রলীগের মতোই হবে, ছাত্র দলকে এই ধরনের হুঁশিয়ারি দেওয়াটা আসলে কি কতটা যৌক্তিক, যেহেতু একসাথে আন্দোলন করেছেন?
আপনারা মানে ছাত্র একসাথে অবশ্যই আমরা আন্দোলন করেছি, কিন্তু আমাদের মধ্যে আমরাও যদি এরকম আচরণ করি, আমার মতে হচ্ছে যে আমার যে অংশীজনের ভাইরা আছে আমার বিরুদ্ধে তার সেই রকম ভাষায় প্রতিবাদ করা উচিত। জি, আবার আপনার কাছে আসবো। ডাক্তার রাকিব আল হাসান, এই যে সাইফ মুস্তাফিজ বলছিলেন যে ছাত্র দল বলি, বিএনপি বলি বা অংশীজনদের ভুল বোঝাবুঝি যেই ভূমিকাটা রাখা দরকার ছিল সেই ভূমিকাটা তো ছাত্ররা বৈষম্য বলি, জাতীয় নাগরিক কমিটি বলি, প্ল্যাটফর্মটা দেখছেন না যা হওয়া দরকার। আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে আজকে যে কুয়েটে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এবং আমাদের বিদ্যমান যে নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতি কিংবা আমাদের বাংলাদেশ ওভারঅল সিস্টেমে যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাতে যে এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। কিন্তু এই ঘটনার আমি একটি ভিন্ন দিকও রয়েছে। আপনি যদি দেখেন গত 6 মাসের একটি নতুন দিক উন্মোচন হয়েছে আজকের এই ঘটনাটি। আপনি যদি লক্ষ্য করে থাকেন সেটা হচ্ছে কি, ফর দ্য ফার্স্ট টাইম বিং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা যারা এই প্ল্যাটফর্মটি ইউজ করছে বৈশা বা তাদের জাতীয় নাগরিক কমিটি, তারা ফার্স্ট টাইম তারা একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে। সেই চ্যালেঞ্জটি হচ্ছে কি, আসলে তাদের এই রাজনীতির মধ্যে তারা যে সুপ্ত যে শিবির বলেন, এক্স শিবির বলেন, কিংবা তারা যে সুপ্ত রাজনীতির ভাষণা নিয়ে আগাচ্ছিল সেটি আজকে একটা এক্সপোজড হলো, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, ধরেন আপনার যে তারা প্রত্যেকটি ঘটনাতে তারা যখন তাদের পক্ষে যায় তখন তারা বলছে যে সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যখন তারা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন তারা বলে যে ছাত্র জনতা আন্দোলন। তো সেই ট্যাগিং এবং কিংবা তাদের যে সুপ্ত চাওয়ার যে রাজনীতি সেটিকে আসলে বাস্তবায়িত হচ্ছে না বলে তারা আজকে ফর দ্য ফার্স্ট টাইম তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এবং আপনি দেখেন এখানে তারা যে মূল স্টেক হোল্ডিং এর দাবি করছে, আপনি যদি দেখেন শুরু থেকেই এটা তারা বলে আসছে, কিংবা আমরা বাস্তবিকতা দেখছি যে এটা ম্যাস ছাত্রদের আন্দোলন, ম্যাস জনতার আন্দোলন। কিন্তু আপনারা দেখেন প্রত্যেকটি ঘটনাতে যদি আপনি পুঙ্খানুভাবে যদি আপনি বিশ্লেষণ করতে যান তখন আপনি দেখবেন যে সেখানে হচ্ছে কি তারা যখন তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখনই তারা আসলে এই যে জিনিসটি এক্সপোজ হওয়ার দরকার সেটি আজকে এক্সপোজ হয়ে গিয়েছে। আপনি যদি দেখেন এই আজকের এই যে ঘটনাটি, সেই ঘটনাটি যদি দেখেন সেটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র শিবির তারা সুপ্ত অবস্থায় কিন্তু তারা সেখানে অনেক দূর তাদের কমিটি বলেন, তাদের সেই জনসংযোগের কথা বলেন, সেটিতে কিন্তু তারা অনেক দূর অগ্রসমান ছিল। কিন্তু এখন যখন আজকে ছাত্রদল ওপেনলি তারা লিফলেট বিতরণ করতে গিয়েছে কিংবা তারা ফর্ম বিতরণ করেছে, তখন সেগুলোকে কেন্দ্র করে যে সংঘর্ষ তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে ধরেন আমরা যে ছাত্র রাজনীতি যে পরিবর্তন চাই কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারা যে নতুন বন্দোবস্তের কথা বলছে তারা সেই পুরনো পথে হাঁটছে। এবং আপনি দেখেন রাজনীতির যে মূল প্রেক্ষাপটটি সেটি হচ্ছে ধরেন আপনার প্রকাশ্য রাজনীতির চেয়ে অন্ধকার রাজনীতি খুবই ভয়ঙ্কর। আপনি যখন প্রকাশ্য রাজনীতির চেয়ে যদি অন্ধকার রাজনীতির দিকে হাঁটেন কিংবা সুপ্ত রাজনীতির দিকে হাঁটেন তখন আসলে আপনি মিসক্যালকুলেশনের দিকে হাঁটেন, এবং আপনি যখন মিসক্যালকুলেশনের দিকে হাঁটবেন তখন আপনার বহিরাগত যে দিকগুলো সে দিকগুলো অদৃশ্য থেকে যায়, এবং সেই অদৃশ্য থাকার কারণে হচ্ছে কি আসলে আমাদের রাজনীতির সংকটটা বাড়ে। জি, সাইফ মুস্তাফিজ যে বিষয়টি সম্ভবত বোঝাতে চেয়েছিলেন যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে কি হবে সেই বিষয়টি নিয়ে যেহেতু এখনো ফয়সালা হয়নি, তার আগে এই ধরনের কর্মসূচি দরকার ছিল কিনা এটি সম্ভবত সাইফ মুস্তাফিজ বোঝাতে চেয়েছেন। আচ্ছা, আমি আপনাকে বলি সেটা হচ্ছে কি, ধরেন আমাদের যে ডেমোক্রেটিক যে কালচার আমরা যদি এখনই শুরু থেকে যদি আমাদের যে ডেমোক্রেটিক যে প্রতিষ্ঠানগুলো, আমাদের ইনস্টিটিউশনগুলো যেখানে দাঁড়াতে পারেনি, সেখানে যদি আপনি এখনই যদি সেটা দাবি করে বসেন যে আমরা ওয়েস্ট ইউরোপ আমেরিকার মতো ডেমোক্রেটিক কালচার চাই, সেহেতু যে আমাদের যেহেতু ইনস্টিটিউশনগুলো এখনো দাঁড়াতে পারেনি, তো সে জায়গা থেকে আপনার শুরু থেকে যদি ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে চান কিংবা তাহলে তো সেটি আসলে হিতে বিপরীত হয়ে যাবে। আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের গত 15 বছরে আমাদের দেশে রাজনীতি ছিল না, তার মানে কি আমি তো রাজনীতি থাকবে না এই কথা বলতেছি না, কারণ গত 15 বছরে শেখ হাসিনা আসলে কোনো রাজনীতি করেনি। হ্যাঁ, তো সুতরাং আপনার বিদ্যমান এই ব্যবস্থা রেখেই আমাদের সোশিও কালচার ব্যবস্থা এবং আমাদের উপমহাদেশী কালচার, ইভেন আপনি দেখেন আমাদের চেয়েও কিন্তু ইন্ডিয়া অনেক ভালো ডেমোক্রেসি প্র্যাকটিস হয়, তারাও কিন্তু আসলে এই ছাত্র রাজনীতি বলেন তারা বিদ্যমান ব্যবস্থা রেখে রয়েছে। মূল প্রবলেম হচ্ছে কি আসলে আমাদের ছাত্র রাজনীতির যে বেসিক প্রবলেমটা, সেই বেসিক প্রবলেম হচ্ছে কি আমাদের সহাবস্থান নেই। আপনি যদি দেখেন গত 15 বছরে যে ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা যে তাণ্ডব চালিয়েছে, সেখানে আসলে ধরেন অন্য কোনো দলকে বা অন্য কোনো মতকে তারা দাঁড়াতে সুযোগ দেয়নি, স্পেস দেয়নি। তো আসলে ধরেন আমাদের এই বিদ্যমান ব্যবস্থা আসলে সবারই স্পেস দেওয়া উচিত এবং স্পেস থাকবে। কারণ হচ্ছে কি স্পেস থাকবে, স্পেস থাকার কারণ হচ্ছে কি তার রাজনীতি প্রকাশ্য রাজনীতি করার সুযোগটা পাবে, এবং আপনি যদি প্রকাশ্য রাজনীতিটা বন্ধ করে দেন তখন হচ্ছে কি আলটিমেটলি সুপ্ত রাজনীতি এবং আমাদের যে ধরেন এক্সট্রিমিস্ট রাইটিস্ট যারা এক্সট্রিম রাইটিস্ট তাদের সেই অবাধ্য আচরণটা বা বিচরণটা তখন তারা এখানে প্রকাশ হবে। আমি আরেকটু বলি আপনাকে, ধরেন আপনার যদি সহাবস্থানটা নিশ্চিত করা যায় তাহলে হচ্ছে কি আপনার রেসপন্সিবিলিটি থাকে এবং আপনার সেই জবাবদিহিটা নিশ্চিত করা যায়। আপনি যদি সহাবস্থান নিশ্চিত না করেন তাহলে হচ্ছে কি আপনার অন্যের মৌলিকতা ক্ষুণ্ণ করেন। তো আমি মোট কথার যে সারাংশটি হচ্ছে কি আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র রাজনীতি তারা আসলে তো শুরু থেকেই যে আপনি ধরেন ছাত্র রাজনীতির কথা বলছেন কিংবা রাজনীতির
মূল কাঠামো পরিবর্তন করতে যাচ্ছেন, কিন্তু তারা একবার বলছে তারা ছাত্র রাজনীতি চায় না, ছাত্র রাজনীতি ব্যানিশ করা উচিত, ছাত্র রাজনীতির পক্ষে না, কিন্তু আলটিমেটলি তারা তো রাজনীতির পক্ষে আছে। তো রাজনীতি যখন আপনি করতে চান তখন আপনার সবাইকে সহাবস্থান করতে হবে, এবং রাজনীতির এই যে চ্যালেঞ্জগুলো আসছে বা সামনে আগামীতে আসবে সেটা তাদের জন্য কতটুকু ম্যাচুরিটি করে সেটা একটা বড় বিষয়। আর তারা যেহেতু আসলে দল গঠন করবে, এখন আপনি পলিটিক্সের দল গঠন করার অর্থ হচ্ছে দল গঠন নিয়ে একটু পরে আরো বিস্তারিত আলোচনায় আসবো। এস এম সাইদ মুস্তাফিজ, এই যে আপনিও কি তাই মনে করেন কিনা যে প্রথমবারের মতো, আমি এভাবে যদি বলি, বৈষম্য বিরোধী এবং আপনাদের প্ল্যাটফর্ম একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলো, এবং এই যে পক্ষে গেলেই আপনারা প্ল্যাটফর্মটাকে ইউজ করেন, আবার বিপক্ষে গেলে এক ধরনের ট্যাগিং দেওয়া, এই রাজনীতিতে নেই। আমরা বলি আন্দোলনটা আসলে সবাই মিলেই হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, এটা তো অস্বীকার করার আমার মনে হয় না কিছু আছে। তো আর ভাই যেটা বললেন যে আসলে এখানে ছাত্র রাজনীতির বিপক্ষে, আমরা তো কেউ ছাত্র রাজনীতির বিপক্ষে না, আমরা প্রত্যেকে কিন্তু রাজনৈতিক, আমাদের প্রত্যেকটা আচার আচরণ কালচার আমাদের সবই কিন্তু রাজনৈতিক, রাজনীতির বাইরে কোনো অংশই নেই। তো সেই জায়গা থেকে রাজনীতির বাইরে কিছু করা সম্ভব না। কিন্তু আপনি যেটা ভাই যেটা বললেন ক্যাম্পাসে রাজনীতির বিষয়, এখন সেটা সেই পার্টিকুলার ক্যাম্পাসে তাদের ডিসিশন, এখানে তো আমি বা ছাত্রদল বা শিবির এটা তো চাপিয়ে দেওয়ার আসলে কিছু নেই। এবং বৈষম্য বিরোধীও সেখানে কোনো ফ্যাক্টর না, সেখানে কিন্তু আপামর যেই ওখানকার যারা স্টুডেন্টরা আছেন তারা সবাই মিলে কিন্তু এই আন্দোলনটা বা তাদেরকে ওইটা ওয়েলকাম করেনি, এবং তারা শিবিরের ক্ষেত্রে ওয়েলকাম না, তারা অন্য যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের ক্ষেত্রে ওয়েলকাম করেনি। তো সেক্ষেত্রে আমরা তাদের ওই জায়গাটাকে সম্মান করি, এবং আমরা যদি তাদেরকে ওই আস্থাটা দিতে পারি যে হ্যাঁ আমরা আপনাদের এখানে একটা সহাবস্থানের রাজনীতি দিতে পারবো, যেখানে ছাত্রদল, ছাত্র শিবির, ইউনিয়ন বা আমাদের থেকে যদি কোনো ছাত্র সংগঠন যায় সারা একটা সহাবস্থান থাকবে, তারা যদি সেই ক্যাম্পাস যদি ওয়েলকাম করে সেখানে কেন হবে না? এখানে তো কোনো দ্বিমতের জায়গা দেখছি না। সেখানে যদি জোর করে কেউ ঢুকতে নেয় এবং সেখানে যদি বল প্রয়োগ করা হয় আপনার 40 যুব দলের কর্মীদেরকে, সেটা তারা কেন মানে? কিন্তু যে সহাবস্থানটা তো নিশ্চিত করার দরকার না? হ্যাঁ, সেটা তো আমরা বলছি, এটা সবাই মিলে সহাবস্থান নিশ্চিত করা দরকার, এবং সেখানকার শিক্ষার্থীরা যদি মনে করে যে সেখানে ছাত্র রাজনীতি হবে, অবশ্যই হবে। আমরা তো এখানে আমরা বাইরে থেকে বলারও বাকি, চাপিয়ে দেওয়ারও বাকি। কিন্তু যে কুয়েটের ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন কথা বলছে, অর্থাৎ বড় নানা কর্মসূচি আছে দুপক্ষেরই, এবং যদি এই উত্তেজনাটা পুরো দেশ জুড়ে ক্যাম্পাসে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, এটা আসলে রাজনীতির এই টালমাটাল অবস্থায় কতটা সুখকর হলো? সেটা তো আমি প্রথমেই বললাম, এই তো ব্যাপারটা দুঃখজনক। আমাদের এখানে এই সময়ে বিভাজনের রাজনীতি না করে আসলে একে অপরকে সহায়তা করে কিভাবে আওয়ামী লীগকে আরো নির্মূল করে দেওয়া যায়, সেই জন্য আমাদের রাজনীতি করতে হবে। এরা যেন আর কখনো ফিরে আসতে না পারে, এদের যারা কর্মী সমর্থক ছিল তাদেরকে কিভাবে আইনের সহায়তায় ধরিয়ে দেওয়া যায়, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের এখন কাজ করলে ভালো হতো। তবে যেই ব্যাপারগুলো হচ্ছে এখন, ঢাকাতেও এর প্রভাব তো অবশ্যই এসছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও একটা কর্মসূচি দেওয়া হয়েছে, আবার পাল্টাপাল্টি ছাত্র দলও দিয়েছে। তো আমি তাদেরকে আহ্বান করবো আসলে এটা সলভ করে ফেলা উচিত, এবং নিজেদের মধ্যে আসলে ভুল বোঝার জায়গাটা থাকা উচিত না। আর ক্যাম্পাসে এই বার্তাই দেওয়া উচিত, যদি তারা ওয়েলকাম করে একটা সহাবস্থানের মাধ্যমে, সব রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন আছে তারা রাজনীতি চাইলে করতেই পারে। এই প্রশ্নের সম্ভবত আপনাদের মুখোমুখি হতে হচ্ছে যে ছাত্র রাজনীতির এক ধরনের বিরোধিতায় আপনারা করছেন, যদি নেতিবাচক অর্থেই বলি যে নেতিবাচক ছাত্র রাজনীতির, কিন্তু আবার নিজের একটি তো রাজনৈতিক দল করতে যাচ্ছেন, এই জায়গাটিতে যদি একটু অবস্থান পরিষ্কার দেখেন। নাগরিক কমিটিতে কোনো ছাত্র নেই, নাগরিক কমিটিতে আমরা সবাই পেশা জীবনে ইয়াং প্রফেশনাল সবাই। হ্যাঁ, তো মেইনলি আমরা যুক্ত থাকছি, কিন্তু আমাদের বললাম যে আন্দোলনে যে ব্যানারটা বৈষম্য বিরোধী, এখানে তো ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, সেই জায়গা থেকে আমরা বলছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির সহায়তায়, তো সেই জায়গায় তাদের একটা বড় স্টেক থাকছে। কিন্তু ধরেন নাগরিক কমিটি ফাংশনাল হতে যে কাজগুলো করছে, সেটা একটা বড় রাজনৈতিক দলের দিকে তারা চিন্তা করছে। এখানে যে একদম সব স্টুডেন্ট থাকছে তা কিন্তু নয়, বরঞ্চ কারো গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে বা মাস্টার শেষ হয়ে গেছে, এরকম পর্যায়ের শিক্ষার্থীরাই যুক্ত হচ্ছে, এবং তাদের ক্যাপাসিটি অনুযায়ী তাদের এলাকায় আসলে সেই যোগ্যতাটা তৈরি হচ্ছে কিনা বা তার এই অ্যাকসেপ্টেন্সটা আছে কিনা, সেটার ভিত্তিতে কিন্তু আমরা তাকে দলের গঠনের প্রক্রিয়াতে তাকে যুক্ত করছি। র্যান্ডম জাস্ট শিক্ষার্থীদের নিয়ে একটা জাতীয় একটা দল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু না। তো এখানে মূলত নাগরিক কমিটির বিভিন্ন প্রফেশনালসরা আছে, তারা সবাই মিলে আমরা রাজনৈতিক দলটা করছি, এবং এই দুই দলের বা দুই সংগঠনের বাইরে আরো অনেক স্টেক হোল্ডার্সরা আছেন, যারা এই 17 বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, অনেক হারে কষ্ট করেছেন, এবং এই 24-এর অভ্যুত্থানে যারা বিভিন্ন ত্যাগ তিতিক্ষা করেছেন, সেই মানুষগুলোকে আমরা একসাথে যুক্ত করে একটা মিশ্রণ ঘটাচ্ছি। সেখানে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বলা হয় যে
এদেশের ভোটের মাঠের সমীকরণটা খুব জটিল, এই ভোটের মাঠে কতটা সুবিধা করতে পারবেন আপনারা? আমরা তো ধরেন আমরা তো কিছুই ছিলাম না, জিরো। আমরা যখন এই আন্দোলনটা করি, মানে আমাদের দ্বারা যে এরকম একটা আন্দোলন ঘটানো সম্ভব, এটা তো আমরা প্রথমে অনেকেই বিশ্বাস করিনি। কারণ বিগত সময়ে অনেক রাজনৈতিক দল অনেক চেষ্টা করেও, অনেক দফা রফা করেও আসলে তারা সেই হাসিনাকে কাঙ্ক্ষিতভাবে সরাতে পারেনি। কিন্তু ছাত্রদের যে একটা ত্যাগের জায়গা ছিল, এবং বিগত সময়ে ভারত বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব ইস্যুতেই কিন্তু তারা মাঠে ছিল, 5 জন হলেও ছিল। সেই মানুষগুলাই একটা সময়ে একটা দাবিতে যখন মাঠে থাকলো, আস্তে আস্তে সেটা একটা বড় জায়গা তৈরি করে নিল, এবং মানুষের যে সমর্থন, অকুণ্ঠ সমর্থন, সেটাতে আমরা আপ্লুত, অভিভূত। এবং মানুষের যে আকাঙ্ক্ষা, যখন আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে বিভিন্ন জায়গায়, আমরা তো প্রায় 600টা থানা কমিটি দেওয়ার লক্ষ্যে এই 2-3 মাস ব্যাপী হচ্ছে যে কাজকর্ম করছি। আমাদের 350-র ওপরে থানা কমিটি গঠন করা হয়েছে, এবং সেই জায়গাগুলোতে আমরা নিজেরা ফিজিক্যালি যাই, মুভ করি, এবং সেখানে আমরা মত বিনিময় সভা করি, আমরা চায়ের দোকানে সেই মানুষগুলোর সাথে আড্ডা দিই। ধরেন আমাদের ক্যাম্পাস ভিত্তিক যখন আমরা ছিলাম, বা আমরা প্রফেশনাল লাইফে গেছি, আমাদের সবার কিন্তু সুযোগ হয়নি আমাদের এলাকার চায়ের দোকানে অনেক সময় আড্ডা দেওয়ার, বা ওই মানুষগুলো কি বলছে। কিন্তু আমরা প্রত্যেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছি, এবং একজন কৃষকের কি চিন্তা, একজন চাওয়ালার কি চিন্তা, আমরা তাদের কথাগুলো সবসময় শোনার চেষ্টা করেছি। যে ভোটের মাঠে কি এর ইতিবাচক পাবেন বলে প্রত্যাশা করছি, কারণ তারাই জানিয়েছে যে ভাই আপনারা আসছেন না কেন, আপনারা কি নাগরিক কমিটি করছেন, বৈষম্য, আপনারা রাজনৈতিক দল করেন, আপনাদের আমরা ভোট দিব। তো সেই জায়গা থেকে আমরা আকণ্ঠ সমর্থন অলরেডি পেয়ে গেছি। আমরা বিশ্বাস করি যে আমরা যদি আসলে আমাদের ট্র্যাকে ঠিক থাকি, আমাদের নীতিতে আমরা যে লক্ষ্যে কাজ করছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান দিচ্ছি, সেটাতে ঠিক থাকলে আমরা রাজনীতিতে ইনশাল্লাহ সফল হব। জি, ডক্টর রাকিব আল হাসান, এই যে ভোটের মাঠে একটি ভালো ফলের প্রত্যাশা করছে নতুন যেই দল আসছে, আপনি কি দৃষ্টিতে দেখছেন? আচ্ছা, তার আগে আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে কি, আসলে যে সাধারণ শিক্ষার্থী যে ট্যাগটা বা যে জেনরা বা যে শ্রেণী ক্লাসিফিকেশন করে যে বলা হচ্ছে, আসলে সাধারণ শিক্ষার্থী বলে কোনো কিছু নাই। আসলে প্রত্যেকটি প্রাণী আসলে রাজনীতিক, প্রত্যেকটি চরিত্র রাজনীতিক। এবং আসলে আমার একটা খুব প্রবাদের কথা মনে পড়ছে, যে সেটা হচ্ছে কি, পাগল এবং অচেতন মানুষ ছাড়া পৃথিবীতে কোনো নিরপেক্ষ ব্যক্তি নেই। তো সুতরাং আসলে সাধারণ শিক্ষার্থী বলে আসলে একটা সিম্পেথি ক্রিয়েট করা, কিংবা সাধারণ শিক্ষার্থী বলে মানে জিনিসটাগুলোকে হালকা করার কোনো কারণ নেই। কারণ এখানে প্রত্যেকটাই কোনো না কোনো ব্যানারে আসছে, সে আইদার সে কোনো প্রকাশ্য অথবা সুপ্ত অবস্থায়। তো সেটা আগে একটু রাজনীতি করার ক্ষেত্রে হচ্ছে আপনার এটা ক্লিয়ার করে নিতে হবে। কারণ আপনি যখন রাজনীতি করতে যাবেন, তখন হচ্ছে কি আসলে একটা রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে তার ক্ষমতা যাওয়া। এখন আপনি যখন ক্ষমতার উদ্দেশ্যে রাজনীতি করতে যাবেন, তখন বাংলাদেশের মানুষ, কিংবা আমি একজন সাধারণ নেটিজেন কিংবা সিটিজেন হিসেবে আমি চাইবো যে সে আমার উদ্দেশ্য কিংবা আমার আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন করতে পারবে। তো সেই জায়গা থেকে আসলে এই বিষয়টি তাদের আগে ক্লিয়ার করা উচিত। আর রাজনৈতিক দল গঠন করার প্রেক্ষিত হচ্ছে কি, আসলে আমাদের বিদ্যমান বাস্তবতা বা আমাদের এই বিদ্যমান সোসাইটি, বাংলাদেশের বর্তমান তরুণদের একটি রাজনৈতিক দল গঠন করার প্রয়োজনীয়তা অনেকদিন থেকে ছিল। এবং যেহেতু আমাদের এখন একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, সুতরাং তাদের এই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিংবা তাদের এই দলকে আমরা যে কোনো জায়গা থেকে আমরা স্বাগত জানাই। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরুন আমাদের স্বাগত জানানোর আরেকটি বড় কারণ হচ্ছে, যেহেতু আমাদের ফেসিবাদ এবং আওয়ামী লীগের একটা বিলুপ্ত প্রথা হয়ে গেছে প্রায় এখন, তো সেই জায়গাতে হচ্ছে সেখানে রাজনীতির একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। এবং সেই শূন্যতাটাকে যদি আপনি আপনার আইডিয়া যদি ফিল আপ করতে পারেন, সেটা নিশ্চয়ই ওয়েলকাম। আর একটা বড় বিষয় হচ্ছে কি, ধরেন আমাদের যে মূলধারা যে রাজনৈতিক দলগুলো, সে প্রত্যেকটি রাজনৈতিক দলের হচ্ছে কি আসলে ছাত্র সংগঠন রয়েছে। তো যেহেতু ছাত্ররা আসলে এখানে একটা সাব টিম হয়ে যায়, আসলে তাদের আসলে মূল ভোকাল পয়েন্টের কোনো জায়গা থাকে না। তো সেই জায়গা থেকে এই ছাত্র সংগঠনটা যেহেতু নিজেরাই লিডিং এর পর্যায়ে চলে আসছে, তো সেই জায়গা থেকে এটা বিশাল একটা ওয়েলকামিং। এখন কথা হচ্ছে কি, সেটা আসলে প্রসেসের ব্যাপারটা কীরকম এবং এটা কালক্ষেপণ হয়ে গেল কিনা, সেটা একটা বড় প্রশ্ন দাবি রাখায়। সেটা হচ্ছে কি, ধরেন এই 5ই আগস্টের পরবর্তী, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কি, 5ই আগস্ট পরবর্তী দলটা গঠন করা উচিত ছিল, একেবারে পরপরই। সেটা হচ্ছে তখনই উচিত ছিল। আর এখানে আমি তাদের বড় ম্যাসাকার আমি যেটা দেখি, সেটা হচ্ছে তাদের সরকারে পার্টিসিপেট করা। এবং আপনি সরকারে পার্টিসিপেট করে যখন আপনি এই দল গঠন করবেন, তখন আলটিমেটলি এটাকে কিংস পার্টি বলা হবে। এবং আপনি স্বীকার করুন আর না করুন, সেটা আলটিমেটলি এটাই সত্য। এবং আপনি একটা কথা মনে রাখবেন, রাজনীতিতে ন্যারেটিভ এবং পারসেপশন খুব জরুরি জিনিস। আপনি যখন পিপল পারসেপশনটা কি জিনিস, আপনি কি করতেছেন না করতেছেন, তার চেয়ে বড় কথা হচ্ছে কি পিপলের পারসেপশনটা কোন দিকে তৈরি হচ্ছে, কোন দিকে ডাইভার্ট হচ্ছে, সেটা একটা জরুরি জিনিস। আপনি দেখেন এই ক্ষমতা থেকে, আপনি দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং শোনা যাচ্ছে উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, তিনি পদত্যাগ করে তিনি সাথে সাথে দল গঠন দলে তিনি আহ্বায়ক বা যে কোনো একটা পদে তিনি হয়তো
গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। তিনি জয়েন করবেন। তার পরবর্তী সময় এখানে কিন্তু জনাব আসিফ মাহমুদ তিনি কিন্তু পদত্যাগ করছেন না, এবং তারা নানা ধরনের মেকানিজম করে পরবর্তী তিনি একটা সময় পরে জয়েন করবেন, মাহফুজ একটা সময় পরে জয়েন করবেন। আলটিমেটলি আসলে যখন আপনি সরকারে থাকবেন, তো বাংলাদেশের মতো কালচারে আপনি যখন গভর্নমেন্ট পাওয়ারে থাকবেন বা যে কোনো পজিশন হোল্ড করবেন, তখন অনেক কিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসে, আপনার বলয়ে চলে যায়। তো সেই নিয়ন্ত্রণটা আপনাকে বলয়ে তৈরি করে আপনি একটা পার্টি তৈরি করতেছেন, আলটিমেটলি কিংস পার্টি। এবং এই কিংস পার্টি পরিবর্তন করতে হচ্ছে কি, আপনি জিনিসটাকে স্বীকার করতেছেন না, এবং সেটা একটা বড় সমস্যা। আমাদের রাজনীতিদের একটা মূল চরিত্র জিনিস হচ্ছে কি, আমাদের রাজনীতিটা মুনাফিক, এবং মুনাফিকি চরিত্রটা বাংলাদেশের পিপল এটাকে অ্যাকসেপ্ট করে না। তারা যে পুরাতন বন্দোবস্তকে পিছনে ফেলে নতুন বন্দোবস্ত তৈরি করতে চায়, তো তারা তো আমি দেখতেছি তার পিছনের দিকে হাঁটতেছে। তারা এই জিনিসটা, আমি কিংস পার্টি করি, হোয়াট এভার, আমি কুইন পার্টি করি, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমাকে এটা ক্লিয়ার করতে হবে পিপলের কাছে। তো তাদের এই দায়বদ্ধতা আমি খুব মানে ছাত্ররা বারবার একটি কথা যেটি বলতে চান যে যখন দায়িত্বে যাবেন তখন তো তিনি পদত্যাগ করেই আসছেন। সেটা ম্যাটার করে না। আপনি এই গভর্নমেন্টের সিস্টেম, এই গভর্নমেন্ট তো আসলে শুধু ছাত্রদের গভর্নমেন্ট না, তারা নিজেরাই বলছে ছাত্র জনতার গভর্নমেন্ট। এখানে অনেকগুলো স্টেক হোল্ডার। আপনি যখন সরকারে গেলেন, আপনি দুজন উপদেষ্টা হলেন, সেই দুজন উপদেষ্টা কিসের ভিত্তিতে হলো? আপনি যদি দুজন উপদেষ্টা ছাত্রদের পক্ষ থেকে, তাহলে জনতার পক্ষ থেকে দুজন উপদেষ্টা কই? আপনি বিএনপির পক্ষ থেকে নাই কেন? জামাত শিবির পক্ষ নাই কেন? তারপর আপনি এখানে স্টুডেন্টদের কথাই বলছেন, আপনি এখানে দুজনে কেন ঢাকা ইউনিভার্সিটি হলো, এখানে দুজন কেন প্রাইভেট ইউনিভার্সিটি হলো না, অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটি হলো না, এখানে কেন নারী নাই, এখানে কেন কমি মাদ্রাসার স্টুডেন্টরা নেই? এখানে অনেক প্রশ্ন এখানে জন্ম নিতে পারে। সব অংশীজনরা কেন? সব অংশীজন তো আপনি এখানে সব স্টেক হোল্ডারদেরকে আপনি ওন করছেন না। তো সেই জায়গা থেকে ধরেন আপনি সেই আপনার মেকানিজমে আপনি পার্টি গঠন করতেছেন, তো আলটিমেটলি তো কিংস পার্টি হচ্ছে। তারপরেও তারা যে রাজনীতি বন্দোবস্ত তৈরি করতেছে, এবং সেটাকে আমরা যে কোনো মুহূর্তে আমরা ওয়েলকাম করি, কারণ বাংলাদেশের এই রাজনীতি বাস্তবতা একটা নতুন শক্তি দরকার রয়েছে। এবং প্রতিবারে আমাদের ধরেন যে ইলেকট্রাল প্রসেসে ভোটিং সিস্টেমটা ছিল 4টি মোটা দাগে ইলেকশন, সেখানে 2টি দলই চেঞ্জ করে ক্ষমতা এসেছে। তো সেক্ষেত্রে আমাদের ধরুন আমরা যদি দুটো দলের পক্ষে বিরক্ত হই, আমরা দুটো দলকে যদি আমরা নাকচ করে দিই, তৃতীয় পক্ষকে আমাদের চয়েস করার সুযোগ নেই। তো সেই জায়গাতে তারা যদি তৃতীয় শক্তিকে উত্থাপন করতে পারে, সেটা নিশ্চয়ই ওয়েলকামিং। কিন্তু এখন পর্যন্ত ধরুন তাদের এই নতুন রাজনীতিক ক্যারিশমেটিক আমি খুব কিছু দেখিনি, এবং তাদের পলিসিগত কোনো কিছু আমার তেমন চোখে পড়েনি। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, ধরুন তাদের লক্ষ্য, মোটিভ স্থির, এবং তারা কি করে ধরেন বাংলাদেশের যে নতুন প্রজন্মদেরকে কিভাবে আকৃষ্ট করবে। ধরেন আমি নিজেও ছাত্র জনতার মানুষ, কিংবা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, তারা নিজে আমাকে এখন আকৃষ্ট করতে পারে। স্টুডিও আলোচনায় ফিরছি একটি ছোট্ট বিরতির পর। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। এস এম সাইফ মুস্তাফিজ। এই যে দিন শেষে রাজনীতি তো ক্ষমতার, এটি তো ঠিক, সেইখানে আগেই যখন কিংস পার্টির তকমা লেগে যায়, এটা রাজনীতির জন্য কতটা সুখকর হবে, সামনের পথ চলাটা আরও বেশি চ্যালেঞ্জিং হলো কিনা, যে বাস্তবতা বললেন। এবং একটু যদি পরিষ্কার করতেন, এখন এক ধরনের ধোঁয়াশা আছে, আপনারা কবে দল ঘোষণা হচ্ছে, কে কে থাকছেন, এই জায়গাগুলো যদি একটু পরিষ্কার করতেন। ভাই তো অনেকগুলো প্রসঙ্গ এনেছে, আসলে প্রত্যেকটা ক্লিয়ার করা উচিত। তো সে থেকে কয়েকটা আমি ক্লিয়ার করি। প্রথমত কিংস পার্টি যে বিষয়টা আসলো, দেখেন অভ্যুত্থানের পরে কিন্তু আসলে যে একদম প্রক্রিয়াগতভাবে একটা সরকার গঠন হয়েছে তা কিন্তু না। বিপ্লবের পরে 3 দিন কিন্তু বলতে গেলে আসলে কোনো ব্যবস্থাই ছিল না, এবং সে সময় যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের মোটিভ বা ওই জায়গা থেকে আমরা একটু কষ্টই পেয়েছি। 5ই আগস্টে যখন ছাত্ররা আমরা সবাই যখন রাস্তায়, তখন দেখা গেছে আমাদের আর্মি প্রধানের সাথে সব রাজনৈতিক দলগুলো বৈঠক করতে চলে গিয়েছে। তো সেই জায়গাগুলো তো আসলে দুঃখজনক। এবং পরবর্তীতে যখন ছাত্ররা ইনভলভ হলো, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা, আমি ব্যক্তিগতভাবে জানি যে তারা আসলে সবাইকে মানে একসাথে করেই একটা প্রক্রিয়ার দিকে যেতে চেয়েছে। এবং সেই জায়গায় কিন্তু বিএনপির একটি না ছিল যে তারা ওইভাবে কোনো সরকারে যেতে চায় না, সেটা জাতীয় সরকার, হ্যাঁ জাতীয় সরকারের ক্ষেত্রে তারা যেতে চাচ্ছে না। কারণ হচ্ছে তাহলে দ্রুত নির্বাচনের ওই প্রক্রিয়াটা হয়তো হবে না। তো সেই জায়গা থেকে তারা জাতীয় সরকারের দিকে যায়নি। এবং এই ক্ষেত্রে বাকি যাদেরকে নিয়ে সরকার গঠন করা হয়েছে, এখানে প্রত্যেকটি রাজনৈতিক যারা দল বা অংশীজন ছিল তাদের মতামতের ভিত্তিতেই সেটা জনতার অংশগ্রহণ গঠন করা হয়েছে। নাহিদ, আসিফ এরা কি জনতার অংশ না? মানে আমি তো মনে করি তারাই সব থেকে বড় জনতার অংশ। না, ছাত্র না, জনতার তাদেরকে ওন করে। ছাত্র শক্তির অংশ নো, এটা আপনি ভুল বললেন। এই আন্দোলনের যারা মূল ফেস, নাহিদ, আসিফ, এদেরকে যদি আপনি জনতার ফেস না বলেন, তাহলে এটা খুবই দুঃখজনক। তারা আমাদের জনগণেরই আসলে ফেস। এখন আপনার ছাত্র শক্তি বা এই ট্যাগিং এর রাজনীতি আপনারাই বলছেন যে বাদ দিতে হবে, আবার আপনারাই করছেন। আমি মনে করি যে তারা আপামর বাংলাদেশের সকলের প্রতিনিধি, এই নাহিদ, আসিফ ওনারা।
তো সেই জায়গা থেকে তারা সেই জায়গাটা অবস্থান গিয়ে এবং সেই জায়গা থেকে তারা দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আপনার যেই পার্টিকেলসগুলো আছে সে জায়গায় তো এখনো আমাদের আওয়ামী লীগের সেই দোসররাই বসে আছে, সে জায়গা থেকে অনেক সমস্যা হচ্ছে আমরা জানি, এবং তাদেরকে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েই এগোতে হচ্ছে। আর আমরাও সেই জায়গাটা সমালোচনা করছি, আলোচনা আছে। আর কিংস পার্টির যে তকমাটা লেগে গেল সেটা হচ্ছে যে আমাদের দুইটি সংগঠনই কিন্তু আলাদা, সক্রিয়ভাবে কাজ করছে, স্বতন্ত্রভাবে কাজ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের আহ্বায়ক, আখতার হোসেন আমাদের সদস্য সচিব, সার্জিস আলম আমাদের মুখ্য সংগঠক, এরা কিন্তু প্রত্যেকে পরীক্ষিত নেতা এবং আমাদের দল গঠন প্রক্রিয়া এরা কিন্তু সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, উমামা বলেন, তারপরে যারাই আছে না কেন সবাই কিন্তু পরীক্ষিত নেতা এবং দীর্ঘদিন তাদের একটা রাজনৈতিক বোঝাপড়ার জায়গা আছে। উপদেষ্টা তো কোনোভাবে যুক্ত হচ্ছে না। মানে আমরা যদি এতই সরকারের কাছাকাছি হতাম, আমরা একদিনেই চুপ্পকে সরিয়ে দিতে পারতাম, আমরা চাইলেই জুলাই ঘোষণাপত্র দিয়ে দিতে পারতাম। আমাদের ওই এত ক্ষমতা নেই আসলে, এবং আমরা সেই প্রভাবটাও বিস্তার করতে চাই না। আমরা চাই যে জনগণকে সম্পৃক্ত করে যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের একটি জনমতের ভিত্তিতে আমরা চাই যে সব প্রক্রিয়াতে আমরা যাব এবং সেই সিদ্ধান্তগুলো নিব। কিন্তু সেই সিদ্ধান্তের জায়গা থেকে যখন যেরকম নাম আসছে যে কিংস পার্টির তকমাটা ছিল বিএনপি বিগত সময় যখন দল গঠন করে, জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন তার আমলে সেই সময় দলটা গঠন হয়। এইখান থেকে একটা কনসেপ্ট আসছে, কিন্তু এখানে তো নাহিদ, আসিফ বা মাহফুজ এরা তো দল গঠন করছে না, আমরা দল গঠন করছি। কিন্তু আমরা বলছি আলোচনায় তো আছে নাহিদ ইসলাম এসে, হ্যাঁ আমরা দল গঠন করছি এবং দল গঠনের সময় আমাদের মাঠ পর্যায়ের মানুষের মধ্যে একটা আশা আছে যে নাহিদ ইসলাম আমাদের দলে যুক্ত হবে। আমরা তাকে জানিয়েছি যে মানে আপনি যদি আমাদের সাথে যুক্ত হন সেটা আমাদের জন্য একটা বড় প্রাপ্য হবে। উনি কি যুক্ত হচ্ছেন? আমরা তাকে জানিয়েছি, সে এখন আমাদেরকে সিদ্ধান্ত দেয়নি, এবং এটা আমরা বলেছি আপনাকে যুক্ত হতে হলে তো অবশ্যই তার হ্যাঁ যুক্ত হলে তখন কিংস পার্টি বলবেন না, যুক্ত হলে কিংস পার্টি মানে আপনি তো কিংস পার্টির প্রক্রিয়াটা তো আপনি ভুল ব্যাখ্যা করছেন। আপনি যদি দলে আপনি এখন সরকারে থেকে সে যদি কিংস পার্টি মানে এই দলটা গঠনে কোনো রকম ভূমিকা রাখে তাহলে সে কিংস পার্টি হতে পারে। আমরা দল গঠন করছি, আমরা আপনাকেও আহ্বান জানালাম যে ভাই আপনি আসতে পারেন, আপনি আপনার ওই পথ ছেড়ে আসলেন, ভাইকে আহ্বান জানালাম, ভাই পথ ছেড়ে চলে আসলেন, তো আপনি কি কিংস পার্টির তাহলে ইয়া হলেন? যে জায়গাটা পরিষ্কার করতে বলেছিলাম, কবে দল ঘোষণা হচ্ছে, কারা কারা থাকছেন যদি 23 থেকে 24 তারিখের মধ্যে আমরা ইনিশিয়াল একটা ডেট ফিক্স করেছি। আশা করছি সব ঠিক থাকলে 24 তারিখের মধ্যে আমরা দলের ঘোষণা দিতে পারবো। আর সর্বোচ্চ মানে এই মাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের দল গঠন আলোচনা আছে যে দল গঠন নিয়ে এরই মধ্যে আপনারা বিরোধে বা দ্বন্দ্বে জড়িয়েছেন। হ্যাঁ এটা ওপেন সেক্টরই বলা যায়, বিরোধ না আসলে, একটা হেলদি কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। আপনার ধরেন এত ভালো ভালো নেতা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, মানে আমাদের তো এরকম একক লিডারশিপ নেই, আমাদের অনেক নেতৃত্ব তৈরি হয়েছে এবং এটার মধ্যে একটা সুন্দর একটা ফাইট হচ্ছে যে কে ওই প্রক্রিয়াটা যেতে পারে, এবং আমরা একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আমরা নেতৃত্বটা সিলেক্ট করছি। জি ডাক্তার রাকিব হাসান, এই যে কিংস পার্টির তকমাতে এত ঠিক হবে না, ওকে আমি ক্লিয়ার করি আপনাকে। সেটা হচ্ছে ওনারা আরও অনেকগুলো প্রসঙ্গ টেনেছেন, আমি সবগুলো প্রসঙ্গ উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে উনি ফার্স্টে বলছে এটা বিপ্লব, আমি আবারও দ্যাটসহীন ভাষায় বলতে সেটি বিপ্লব ছিল না, এটা একটি গণ অভ্যুত্থান, এখানে একটি মাস পিপলের একটি মাস আপরাইজিং মুভমেন্ট ছিল। আর সেকেন্ড প্রশ্ন উনি টেনেছেন যে জাতীয় সরকার কেন তখন গঠন করা হয়নি, সেটা হচ্ছে ধরেন উনি বিএনপিকে দোষারোপ করছেন। আসলে বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং তারা পূর্ব অতীত তারা গণতান্ত্রিক মুভমেন্টে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেমোক্রেটিক ওয়েতে তারা ক্ষমতা গিয়েছে, সুতরাং তারা ডেমোক্রেটিক ওয়ের জন্য তারা লড়াই করবে। এবং গত 17 বছর আপনি দেখেন তাদের পুরো লড়াইটা জার্নিটা ছিল আসলে একটি ভোটিং রাইট এস্টাবলিশমেন্ট করার জন্য, হ্যাঁ ডেমোক্রেটিক ওয়েতে আর কি। আর আরেকটি জিনিস হচ্ছে কি ধারা কিংস পার্টির যে জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনেছেন, সেটা হচ্ছে কি আমাদের এরশাদ ক্ষমতা থাকাকালীন তিনি কিংস পার্টি করার চেষ্টা করছিলেন। এখন জিয়াউর রহমানের ব্যাপারটা হচ্ছে কি আপনি দেখেন উনি ফার্স্টে জাগো নামে একটি 19 দফার একটি ঘোষণা দিয়েছিলেন, তারপরে জাগো করা হয়েছিল। তারপরে উনি যেহেতু উনি ডেমোক্রেটিক ওয়েতে উনি বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা বা প্রতিষ্ঠাতা, তো যেহেতু উনি ডেমোক্রেটিক ওয়েতে ক্ষমতা থাকা চেয়েছিলেন সেখানেও তো উনি ঘোষণা দিয়ে তখন তিনি রাজনীতি দলটি গঠন করেছেন ক্ষমতা থাকাকালীন ঘোষণা দিয়ে। কিন্তু তাদের মধ্যে দেখা গেছে তারা এই জিনিসটি স্বীকার করতে অস্বীকার করেছে, আমার সাথে সমালোচক তিনি অস্বীকার করছেন। কিন্তু আলটিমেটলি আমি আগে একটা কথা বলেছি, পিপল পারসেপশন ইজ ম্যাটার। এখন পিপল পারসেপশনে আপনাদেরকে আপনি যেহেতু রাজনৈতিক দল গঠন করবেন, আপনি জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য। তো শেষ পর্যন্ত দেখুন আপনি যদি জনগণের ভোটে যদি ম্যান্ডেট নিয়ে আসতে চান তাহলে হচ্ছে আপনাকে জনগণের কাছে এই দায়বদ্ধতা ক্লিয়ার থাকতে হবে। তো সেই জায়গা থেকে এটা আলটিমেটলি যদি আসিফ এবং নাহিদ এবং মাহফুজ এই তিন উপদেষ্টা যদি কেউ এই সরকারে এই নতুন দলে জয়েন করে, আলটিমেটলি এটা কিংস পার্টি, এটাকে আপনি দুনিয়ার রকেট সায়েন্স দিয়ে আপনি এটাকে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে দেখেন আপনি উনি বলছে যে তারা কি শুধু সুবিধা নিচ্ছে, আপনি দেখেন এখানে আপনার বাংলাদেশের মতো কালচারে ইভেন অনেক
ওয়েস্ট ডেমোক্রেটিক আনসারে যখন আপনি পাওয়ার থাকবেন, আপনি ইউএসএ তো এটা হয়, আপনি যখন পাওয়ারে থাকবেন তখন আপনার আশেপাশে চেয়ারগুলো আপনার পাওয়ারের কথা উঠবেশ করবে। তো সেখানে আপনি দেখেন যদি তাই না হতো, রাজনৈতিক দল গঠনের বন্দোবস্ত যদি নাই থাকতো, তাহলে আসিফ মাহমুদ তিনি হেলিকপ্টার উপদেষ্টা, তিনি হেলিকপ্টার করে অন্তত কম্বল বিতরণ করতে যেতেন না, তিনি সেই জনসংযোগ হতে করতেন না। তো তাদের এই ক্ষমতা থেকে রাজনৈতিক দল বাস্তবায়ন করার জন্যই তারা হচ্ছে কি এই অভিপ্রায়টি নিয়েছিল। এবং আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে কি আজকে জনাব আসিফ মাহমুদ তিনি ঘোষণা দিয়েছেন যারা তারা স্থানীয় সরকার ইলেকশন আগে চাচ্ছে। নিশ্চয় আপনি কিছু প্রসঙ্গ এই প্রসঙ্গটা যেতে ওকে, আমি কি সে প্রসঙ্গ বলবো? জি জি বলেন। এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে কি, ধরুন দেখুন তারা এখন বলছে যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই, এবং স্থানীয় সরকার নির্বাচনে যদি বিএনপি বা অন্যান্য দলগুলো যদি মোটা দাগে রাজনৈতিক দলগুলো যদি তারা একমত না হয়, তখন তারা প্রশাসন তাদের নিজ উদ্যোগে তারা নিয়োগ করবে আর কি। এখন আপনি দেখেন বাংলাদেশের এই কালচারে বাংলাদেশ কি এই এত বড় একটি বাংলাদেশের এত বড় স্থানীয় সরকার এবং এত বড় স্থানীয় সরকারের নির্বাচনে লড় নেওয়ার মতো ক্ষমতা কি এই মুহূর্তে রাষ্ট্রের আছে? এই মুহূর্তে রাষ্ট্রের নেই। আপনি দেখেন আমাদের পুলিশ ফাংশনিং করতেছে না, আমাদের যে প্রশাসন লেভেল, আমাদের প্রত্যেকটি জায়গায় এখন আওয়ামী দোষরা বসে রয়েছে। এবং সেই জায়গা থেকে আপনারা দেখেন এই 1.5 থেকে 2 বছর এটা টেনে নিয়ে জাতীয় নির্বাচনটাকে আমাদের হ্যাম্পার করবে। তখন আমাদের এই জাতীয় নির্বাচনটা এখন মূলত জরুরি। আর আপনি দেখেন আমাদের এই মুহূর্তে এই সরকার গত 6 মাসে একেবারেই ফেল করেছে, ব্যর্থ হয়েছে, এবং তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে, এই দোষরদেরকে বিচার করতে, তাদেরকে ধরতে, গ্রেপ্তার করতে, ইভেন যারা এই শহীদ আহত তাদেরকে পুনর্বাসন করতে, কিংবা জনজীবন স্বস্তি ফিরিয়ে আনতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে তারা ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার কারণে আমি একটু ইন্টারন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স টানতে চাই আপনার জন্য। আমাদের দেখেন আমাদের এই মুহূর্তে আমাদের চরম অর্থনৈতিক ক্রাইসিস রয়েছে। আপনি যদি লক্ষ্য করে থাকেন আমাদের গত 6 মাসে আগের তুলনায় আমাদের 41% এফডিআই কমে গেছে, আমাদের নতুন কোনো 200-র উপর গার্মেন্টস আমাদের অফ হয়ে গেছে, আমাদের নতুন কোনো বৈদেশিক চুক্তি হচ্ছে না, ইভেন আমাদের সব ধরনের কাজে স্থবির রয়েছে। তো আলটিমেটলি আমাদের ইলেক্টেড, আপনি জানেন যে কোনো ইন্টারিম বাংলাদেশ থেকে ডেমোক্রেটিক কান্ট্রি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো সেই জায়গা থেকে আমাদের যদি ডেমোক্রেটিক ওয়েতে কিংবা গভর্নমেন্ট না থাকে, কোনো দেশের ফরেন পলিসি আপনার ইন্টারিম গভর্নমেন্টের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যায় না, কিংবা কোনো ধরনের চুক্তিতে যায় না। তো সেই জন্য আমাদের অবিলম্বে আমাদের জাতীয় নির্বাচনের দিকে হাঁটতে হবে। এছাড়া আমাদের নতুন কোনো পথ নেই। আমাদের জাতীয় নির্বাচনের দিকে পথ যদি না হাঁটি, তাহলে আমাদের দেশের এই আওয়ামী দোষর কিংবা আমাদের তৃতীয় শক্তির প্রভাবে আমাদের এখানে বিরাজনীতিকরণের একটা বিরাট সম্ভাবনার পথ দেখছি। জি, এস এম সাইদ মুস্তাফিজ, এই যে জাতীয় না স্থানীয় নির্বাচন আগে, এবং একটি কথা বলা হচ্ছে যে স্থানীয় নির্বাচনটা যদি হয় সেই সুযোগে ফ্যাসিস্ট বলি, আওয়ামী লীগ বলি, আবার এক ধরনের গ্রামে গঞ্জে একবার তৃণমূলে পুনর্বাসনের সুযোগ পাবে। সেই জায়গায় ঠিক স্থানীয় নির্বাচনের জন্য আপনারা এত বেশি গুরুত্ব দিচ্ছেন কেন, তাগাদা দিচ্ছেন কেন? আচ্ছা, তার আগে ভাইয়ের একটা কথা বলি যে আমি শিওর না আসলে আমাদের যারা উপদেষ্টা আছেন, নাহিদ আসিফ, ওনার সাথে কোনো মনোমালিন্য বা ব্যক্তিগত কোনো কষ্টের জায়গা আছে? আমি তিনজনকে খুব পছন্দ করি। হ্যাঁ, তো কারণ হচ্ছে যে উনি বললেন যে হেলিকপ্টার মন্ত্রী, মানে এটা খুবই দুঃখজনক। কারণ আমার বাড়ি রাজশাহী বিভাগে, আমি ওনাদের পরিকল্পনাটা জানতাম। উনারা 8টা জেলায় প্রায় 22টা উপজেলায় হচ্ছে যে তাদের সফর ছিল, এবং 22টা বা 28টা সংখ্যাটা আমার এক্সাক্ট মনে নেই। তো সেই সময় আমাদের বিগত সময়ে কোনো এমপি বা মন্ত্রী রাজশাহী বিভাগ নিয়ে বা উত্তরবঙ্গ নিয়ে কখনো কেউ কিন্তু ওইভাবে চিন্তা করেনি। কিন্তু উনি কিন্তু ধরেন যে প্রত্যেকটা জেলায় যখন গিয়েছে, পরে তো তার সফর এই আগুন লাগার ফলে শেষ হয়ে গেল, স্থগিত করা হলো। কিন্তু তার আগ পর্যন্ত তিনি একদিনে অনেকগুলো জায়গায় যাওয়ার চেষ্টা করেছে। এবং আপনি জানেন যে যদি গাড়িতে করে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয়, আমি যখন আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাই, আমার যেতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা অনেক সময় লেগে যায় জ্যামের কারণে। কিন্তু সেই জায়গায় তাদের তো মানে কিছু দায়িত্ব আছে। তো সেই জায়গায় তারা এতগুলো জায়গা যদি কভার করতে চায় শুধু গাড়িতে বা অন্য কোনো যানবাহনে, তো এটা সম্ভব না। তো তার দায়িত্ব পালনের জন্য সে হেলিকপ্টার ব্যবহার করেছে, এবং উত্তরবঙ্গের যে জায়গাগুলোয় গিয়েছে প্রতিটা মানুষের কথা আমি দেখেছি, সে শুনেছে। এবং আমি পার্টিকুলার যেহেতু বললাম যে জাতীয় নাগরিকের পক্ষ থেকে আমি রাষ্ট্রীয় বিভাগে কাজ করছি, সেখানে আমি স্থানীয় যারা প্রতিনিধিরা আমাদের আছে তাদের থেকে আমি এই রিপোর্টটা নিয়েছি যে আসলে উনি কি করেছেন, এক্স্যাক্টলি তার কাজকর্মগুলো কীরকম ছিল। মানে আমারও একটা ব্যাপার ছিল যে কি উনি কেন আসলে হেলিকপ্টারে যাচ্ছে বা কি দরকার। কিন্তু যখন আমি তার ইন্টেনশন এবং মানুষের সাথে তার যে মেশার যে আকাঙ্ক্ষা, এটাকে আমাকে খুবই অভিভূত করেছে। কিন্তু বাইরে থেকে যারা আছেন হয়তো বা তাদের কাছে একটা মানে কমিউনিকেশনের গ্যাপের জায়গা তৈরি হয়ে গেছে। ভোটের মাঠে একটু বাড়তি সুবিধা নেওয়ার জন্যই আপনারা স্থানীয় নির্বাচনটা আগে? না, এটা একদমই না। আপনি দেখেন নির্বাচন কমিশনার যে সিস্টেম আছে, এটা কিন্তু এখনো কোনো রকম সংস্কারও হয়নি, এটার কোনো চেঞ্জও আসেনি। আগের বিগত সময়ের সিস্টেমটাই কিন্তু রয়ে গেছে। তো সে জায়গায় তো অনেক লুপহোল আছে, এই ইলেকশনটা হলে সমস্যা হবে। এবং কোনো রাজনৈতিক দলও তো আমার মনে হয় না প্রিপেয়ার্ড। আপনারা প্রত্যেক দিন নিউজ খুললেই দেখবেন
নিজেদের দলীয় অন্তর্কন্দলেই 2-3 জন করে নিহত হচ্ছেন। তো তারা কি আসলে প্রিপেয়ার জাতীয় ইলেকশনের জন্য? এবং আমাদের এই কমিশনগুলোকে যখন আমরা ফাংশনাল ওয়েতে নিয়ে যাব, সেক্ষেত্রে তো এটা একটা ট্রায়াল বেসিসে তো হতেই পারে। স্থানীয় নির্বাচন স্থানীয় তারা যে এত পপুলার এবং তাদের যে ভোটের মাঠে এত দাপট, সেই জায়গা থেকে তারা স্থানীয় নির্বাচনটাকে কেন ভয় পাচ্ছে? তারা স্থানীয় নির্বাচনকে ভয় পাচ্ছে, তারা ডাকসু ইলেকশনকে ভয় পাচ্ছে, তারা সোজাচ্ছে যে জাতীয় নির্বাচনটা তাড়াতাড়ি হোক। তাদের ইলেকশন নিয়ে তো ভীতি, মানে বাস্তবতায় এখন জাতীয় নির্বাচনটা জরুরি বেশি। জাতীয় নির্বাচনটা কাদের কাছে মনে হচ্ছে? একটা দলের কাছে বা তার কিছু সমর্থকের কাছে? আমি তো সাধারণ মানুষের মধ্যে আমি দেখছি না যে তারা জাতীয় ইলেকশন চাচ্ছে। তারা চাচ্ছে যে স্থানীয় ইলেকশন নির্বাচন এগুলা, কিন্তু আমি বলবো এটাও চাচ্ছে না। তারা চাচ্ছে যে একটা স্থিতি অবস্থায় দেশকে আনা হোক, হাসিনার বিচার করা হোক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং কিছু মানে সংস্কার শুরু করা হোক, তারপরে এই প্রক্রিয়াগুলো। কিন্তু সাধারণ মানুষ কিন্তু আবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক চায়, যেটার জন্য সম্ভবত নির্বাচনটা দরকার। একটি নির্বাচিত আপনার মনে হচ্ছে যে নির্বাচিত সরকার আসলেই রাতারাতি সবকিছু চেঞ্জ হয়ে যাবে? সব চেঞ্জ হবে না, কিন্তু পুলিশ ফাংশনিং হবে এবং আমার বৈদেশিক চুক্তিগুলো ঠিক হবে এবং আমার দেশটা মোটামুটি লেভেল একটা স্টেবল হবে। আমি আপনার সাথে হাইলি ডিসএগ্রি করি। আমার মনে হয় না সাথে সাথে সেই চেঞ্জটা হবে। দলীয়করণ কিছু লোক বসালে যদি আপনার মনে হয় সেই জায়গাটা চেঞ্জ হবে, আমার মনে হচ্ছে না। গত 6 মাসে তো আমরা দলীয়করণ লোক দেখতেছি সব জায়গায়। না, দলীয়করণ আমার মনে হয় না আপনারা দেখেছেন। এখানে আপনার আগের সময়ের কিছু লোক আছে। আমরা চেষ্টা করছি এখন মেধার ভিত্তিতে যে মানুষগুলো আসলে যোগ্য, সেই মানুষগুলো যেন পজিট হয় এবং সেই সংস্কারগুলো যেন হয়, সেই নিমিত্তে কিন্তু এই সরকার আসলে কাজ করে যাচ্ছে। জি, এই জায়গাটায় বারবার বলা হয় যে নির্বাচনের কথা বললেই আপনারা কি কিছুটা বিব্রত বোধ করেন? আমরা তো বিব্রত বোধ করছি না। আমি যে কাজগুলোর কথা বললাম, যদি প্রপার সংস্কারের একটা স্টেপই নিয়ে নিক, একটু চলমান প্রক্রিয়া থাকে, তাহলে আপনি 1 মাস পরে ইলেকশন দেন, আমাদের তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা যদি পাবলিক চায়, এটা তো আমরা বলার কি আসলে, তাই না? ডাক্তার রাকিব আল হাসান, পাবলিক আসলে কি চাচ্ছে, কি চায়? আচ্ছা, বাংলাদেশের পাবলিক মোটা দাগে ধরেন আমি সংস্কার বলতেছি, আমি এই বলতেছি, সে বলতেছি, বাংলাদেশের 90% কিন্তু মানুষ এটা বোঝে না। বাংলাদেশের 90 মানুষের চাওয়া হচ্ছে কি আমি খেয়ে দিয়ে বাঁচতে চাই। এখন এই খেয়ে দিয়ে বাঁচার জন্য ধরেন আমাদের এই গত 6 মাসে আইন শৃঙ্খলা আমাদের প্রত্যেকটি অথর্ব উপদেষ্টা, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা চরম লেভেলের অথর্বতার পরিচয় দিয়েছে। আমাদের দিনে দুপুরে মানুষ এখন বেরোতে ভয় পায়। আমি নিজেই আমার নিজেরই ফোন চিনতে হয়েছে, আমি নিজেই এখন সন্ধ্যার পরে বেরোতে ভয় পাই। উত্তরার ঘটনাটি যেটি গতকাল যে ঘটনা, কোম্পানির ঘটনা, প্রত্যেকটি জায়গায় এরকম ঘটনা ঘটতেছে আপনি যদি দেখেন। এবং আমি ওই ওনার প্রসঙ্গে টানতে চাই, সেটা হচ্ছে কি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি হেলিকপ্টার উপদেষ্টা বলতে উনি মাইন্ড করেছেন। একজন উপদেষ্টার কাজ কিন্তু কম্বল বিতরণ করা না, এবং এই হেলিকপ্টার উপদেষ্টা বাংলাদেশের চরম অর্থনৈতিক ক্রাইসিসে ওনার হেলিকপ্টারের বিল উঠছে 26 লক্ষ টাকা। এই টাকা তো রাষ্ট্রের পকেট থেকে গিয়েছে। আচ্ছা যাক, আমি আবার নির্বাচনের প্রসঙ্গে আসছি। সেটা হচ্ছে কি আপনি যদি দেখেন, হাতে বেশি সময় নেই, ছোট করে আমি বলতেছি, সেটা হচ্ছে কি ধরেন আমাদের এই বিদ্যমান অবস্থায় এখন আপাতত এই আমি একটি মাঝামাঝি অবস্থায় যদি আপনাকে বলি, ধরেন এই মুহূর্তে আমাদের জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রকল্প নেই, অন্য কোনো বাস্তবতা নেই। আমাদের জাতীয় নির্বাচন দিকে হাঁটতে হবে এবং আমাদের ডিসেম্বরের মধ্যে, আগামী 6 মাসের মধ্যে আমাদের এই বছরের শেষের দিকে ইলেকশন হাঁটতে হবে। সংস্কার কমিটি যেগুলো বলছে, সংস্কার কমিটির কিন্তু অলরেডি 6টা সংস্কার কমিটির জমা দেওয়া শেষ, এবং একই সাথে আমাদের মোটা দাগে কিছু সংস্কার। এখন আপনি দেখেন প্রত্যেকটি সংস্কারের জন্য কিন্তু এই যেহেতু পার্লামেন্ট নেই, সংসদ নেই, হ্যাঁ, নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া প্রত্যেকটি সংস্কার হবে না। মোটা দাগে আমাদের যে সংস্কারগুলো জরুরি, আমি আপনাকে 4টে কথা বলে রাখি। আমাদের এই 4টা সমস্যা যদি আপনি সমাধান করতে পারেন এবং এর সাথে যদি একমত হয়, তাহলে আমাদের 50% ডেমোক্রেসি এস্টাবলিশ হয়ে যায়। একটা হচ্ছে কি আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আমাদের স্বাধীন নির্বাচন কমিশন, আমাদের স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন এনআরবি। এই 4টি হলে আপনার মোটা দাগে হয়ে যায়। আমাদের সেই বিষয়ে ঐক্যমত হয়ে দ্রুততম সময় ইলেকশনের পথে হাঁটা উচিত। আদারওয়াইজ এই বাংলাদেশে একটা ফেলের স্টোর ঘটানোর জন্য অনেক পক্ষ এখানে অদেশীয় শক্তি এখানে খেলতেছে, এবং তাদের খেলা বন্ধ করার জন্য আমাদের জাতীয় নির্বাচনের দিকে হাঁটা উচিত। জি, এস এম সাইদ মুস্তাফিজ, আপনার কাছে অনুষ্ঠান শেষ করবে যে ঐক্যমত্যের জায়গাটা কতটা চ্যালেঞ্জিং, এবং আপনিও কি মনে করেন কিনা নির্বাচনেই সব সংকটের? না, সব সংকটে না। আপনি 90-এর পরেও দেখবেন, এর পরবর্তীতে সময়ও দেখবেন, যখন এই ছাত্রদের মানে কাঁধে ভর করে রাজনৈতিক দলগুলো এসছে, কোনো মানে অনেক আশা আকাঙ্ক্ষা দিয়েছে, কোনোটাই বাস্তবায়ন হয়নি। অনেক দফা দেখিয়েছে, কোনোটাই বাস্তবায়ন হয়নি। এইবার ছাত্র জনতা যারা আছেন তারা আসলে এই বয়ানে বিশ্বাস করে না। তারা যেই গভর্নমেন্টকে বসিয়েছে, তারা চায় যে বেসিক মিনিমাম কিছু সংস্কার হবে এবং সিস্টেমেটিক কিছু চেঞ্জ হওয়ার পরে আপনার ইলেকশন করেন, যেটা করেন সেটা করতে পারবেন। এর পরবর্তীতে জায়গাটা তৈরি হবে। এবং ভোটের রাজনীতি বলেন বা জাতীয় রাজনীতির জায়গা থেকে বলেন, আমি বিলিভ করি যে এই জায়গাটায় আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এই বিভাজনটা মানে নেই। আপনাদের দুজন স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অন ভিউজ আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।